আমরা সাধারণ মানুষরা ডাক্তারবাবুদের কাছে সাধারণত যাই হয় পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে অথবা আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি। তো ডাক্তারবাবুদের কাছে আমাদের একটা আশা থাকে যে ডাক্তারের কাছে আমরা যাব এবং যাওয়ার পরেই ডাক্তারবাবু তার এলোমেলো হাতের লেখাতে কিছু একটা ওষুধ দিয়ে দেবে এবং আমরা সুস্থ হয়ে যাব। অনেক সময় তো এরকম হয় যে ডাক্তারবাবুরা জাস্ট মনে একটু সান্ত্বনা দেওয়ার পরেই আমরা সুস্থ হতে থাকি। তো এই রকম ম্যাজিক্যাল পাওয়ার যেসব মানুষদের কাছে থাকে তাদেরকেই আমরা ডাক্তার বলি। 4 ফেব্রুয়ারি 2019 ভারতের মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ, সেখানে এক ব্যক্তি অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়ে এক ডাক্তারবাবুর বাড়িতে পৌঁছে যায়। ডাক্তারবাবুর বাড়িতে একটা চেম্বার ছিল, সেই চেম্বারে সেই পেশেন্টকে নিয়ে যখন সে একটু পরীক্ষা করার পর সে একটা ইঞ্জেকশন বার করে তাতে খানিকটা ওষুধ নিয়ে সেই পেশেন্টকে বলে যে তোমার মাড়িতে যে ব্যথাটা হচ্ছে তার জন্য একটু চেক আপ করতে হবে এবং একটু খোঁচাখুচি করতে হবে, তোমার দাঁতে একটু ক্যাভিটি হয়েছে এবং সেই কারণে তোমার দাঁতের মাড়িটাকে অবশ করতে হবে, নাহলে খুব ব্যথা পাবে। ডাক্তারবাবু অবশের সেই ওষুধটা তার মাড়িতে দিয়ে দেয়। পেশেন্টের মাড়িটা এবার অবশ হয়ে যাওয়ার কথা, কিন্তু পেশেন্টের মাড়ি শুধু অবশ হয় না, তার গোটা শরীরটা অবশ হয়ে একদম জ্ঞান হারিয়ে ফেলে। তারপর ডাক্তারবাবু অদ্ভুতভাবে তার সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট একদম গুছিয়ে রেখে ওই বডিটাকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায় এবং সে ঘরের এক আলমারি থেকে একটা করাত, কিছু মেডিকেলের ছুরি, এই রকম জিনিসপত্র বার করে। ডাক্তারবাবু কি কোনো অপারেশন করতে যাচ্ছে? করাতটা সে বাথরুমে নিয়ে গিয়ে সেই পেশেন্টের প্রথমে পা কাটে, তারপর তার হাত কাটে এবং তারপর তার মুন্ডুটা ধর থেকে আলাদা করে। সে অলরেডি বাথরুমে একটা 100 লিটারের নীল রঙের ড্রাম রেখেছিল এবং সেই ড্রামের মধ্যে কিছু তরল রাখা ছিল। এই কাটা অংশগুলো সেই ডাক্তারবাবু এক এক করে সেই তরলের মধ্যে রাখতে শুরু করে। এরপর তার কাছে একটা ফোন আসে এবং সে বাড়ির দরজাটা লক করে সোজা সেইখানে বেরিয়ে যায় যেইখানে তার যাওয়ার ছিল। এই ঘটনাটার অ্যাকচুয়াল শুরু তো হয়ে যায় 4 ফেব্রুয়ারি 2019-এ, কিন্তু এর আসল সমস্ত ঘটনা ঘটতে থাকবে 5 ফেব্রুয়ারি 2019-এর বিকেলবেলা থেকে। সেই বিকালে ওই ডাক্তারবাবুর ঘরের সামনে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে প্রচণ্ড ঝামেলা করছে এবং ডাক্তারবাবুর এক প্রতিবেশী পুলিশে খবর দিয়ে দেয়। পুলিশের যে টিম পেট্রোলিংয়ে ছিল তাদের কাছে খবর যায় ডাক্তারবাবুর ঘরের সামনে কিছু ব্যক্তি চিৎকার চেঁচামেচি করছে। তো সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পৌঁছে যায় এবং পুলিশ পৌঁছেই সেখানে দেখতে পায় যে ডাক্তারবাবু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এবং ব্যালকনি থেকেই সে কিছু মানুষের সঙ্গে কথা বলছে এবং সেই মানুষগুলো প্রচণ্ডই রেগে আছে। পুলিশ সেখানে যায়, পুলিশ সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে। তো ওইখানে এক ব্যক্তি যার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ, সে বলে যে এই ডাক্তার আমার ছেলেকে তার ঘরের মধ্যে আটকে রেখেছে, আমার ছেলেকে কালকে বিকেলবেলা থেকেই খুঁজে পাচ্ছি না। তখন পুলিশ বলে আস্তে 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 আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলুন। তখন সেই লক্ষ্মীনারায়ণ বাবু একটু সাইডে এসে পুলিশকে বলে যে আমার ছেলে যার নাম হচ্ছে ধীরেন্দ্র, সে এই ডাক্তারবাবুর ড্রাইভার, কালকে সন্ধেবেলায় সে তার ওয়াইফকে বলে যে আমি একটু বেরোচ্ছি, আমি খানিকক্ষণের মধ্যেই চলে আসব, কিন্তু তারপরে সে আর আসেনি, তার ফোনটা সুইচ অফ। তো আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে সে গেলে কোথায় যেতে পারে? তখন পুলিশ বলে যে আপনার ছেলে ধীরেন্দ্র গায়েব হয়ে গেছে, আপনি পুলিশে কমপ্লেন লেখাননি, কিন্তু এখানে ডাক্তারবাবুর ঘরের সামনে এসে এইসব প্রোটেস্ট কেন করছেন? কেনই আপনার মনে হচ্ছে যে এই ডাক্তারবাবুই সমস্ত কিছু করেছে? তখন লক্ষ্মীনারায়ণ একদম চুপ হয়ে যায়, সে কিছুই বলতে পারছে না। তো পুলিশ ভাবে যে একবার ডাক্তারবাবুর সাথে এদের মিলমিশ করিয়ে দিই, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তো ডাক্তারবাবুকে নিচে ডাকা হয়, ডাক্তারবাবু নিচে আসে, তাকে পুলিশ কোশ্চেন করতে থাকে যে আপনি কি ধীরেন্দ্রকে চেনেন? তখন ডাক্তারবাবু বলে যে হ্যাঁ আমি ধীরেন্দ্রকে চিনি, ও আমার গাড়ির ড্রাইভার, ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এরা বলছে যে এ নাকি আমার বাড়িতে আছে, আপনি বাড়ি গিয়ে দেখুন যে ও এখানে আছে কি নেই। এবার পুলিশ আরও কয়েকটা যখন কোশ্চেন করে ডাক্তারবাবুকে এই ধীরেন্দ্রর ব্যাপারে, তখন ডাক্তারবাবু না বেশ একটু কনফিউজ ছিল এবং বাড়ির ভিতরে যখনই পুলিশ ঢুকতে যাচ্ছে তখনই কেমন যেন একটা ডাক্তারবাবু বাধা দিতে চাইছে। তো প্রথমে না পুলিশ ভাবে যে একে তো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, সার্চিংয়ের কোনো পারমিশন নেই, এইভাবে ডাক্তারবাবু একটা রেপুটেটেড মানুষ, সে আবার সরকারি কলেজে ডাক্তারিও করে, তো এর বাড়িতে ঢোকা অত সহজ হবে না। কিন্তু এক কনস্টেবলের না
প্রচণ্ডই বাথরুম লেগেছিল। তো সে ভাবে যে এই ডাক্তারবাবুর ঘরের মধ্যে গিয়ে একটু বাথরুমটা যদি করে ফেলতে পারি তাহলে একটু শান্তিতে পেট্রোলিংয়ের কাজে মন দিতে পারবো। পুলিশ ডিসাইড করে যে তারা ডাক্তারবাবুর ঘরে ঢুকবে। সিনিয়র পুলিশ অফিসারদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে। তো সেই কনস্টেবল একদম ঘরে ঢুকেই সোজা গিয়ে বাথরুমে চলে যায়। বাদবাকি যেসব পুলিশ ছিল তারা ঘরের আশেপাশে সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছুই নর্মাল আছে। কিন্তু যে কনস্টেবল বাথরুম করতে গেছিল সে রীতিমতন চিৎকার করে প্যান্টের চেন খোলা অবস্থায় বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে বাদবাকি পুলিশ ভাবে যে কি হলো। তখন কনস্টেবল বলে, জাস্ট বাথরুমটা গিয়ে দেখুন। পুলিশ বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে তারা দেখে চারিদিকে লাল লাল কিছু একটা আছে এবং পুলিশ দেখা মাত্রই বুঝে যায় এটা কোনো লাল রং নয়, এটা হচ্ছে রক্ত। পাশে কিছু টুকরো টুকরো মাংস পড়ে আছে। কিসের মাংস কিছুই বোঝা যাচ্ছে না। তারপর তাদের নজর যায় যে বাথরুমের সাইডেই একটা নীল রঙের ড্রাম আছে এবং সেই ড্রামে কিছু একটা ভাসছে যার মাথায় অনেক চুল আছে এবং সেটা একটা মাথা এবং সেটা অন্য কোনো প্রাণীর মাথা না, সেটা একটা মানুষের মাথা। এই জিনিসটা দেখার পর পুলিশ রীতিমতন শক হয়ে গেছে। একটা নর্মাল কল, একটা নর্মাল ডাক্তারবাবু এবং তার প্রতিবেশী বা কিছু লোক এসে তার বাড়ির সামনে ঝামেলা করছে, সেটা কী থেকে কী হয়ে গেল। বাইরে থাকা লক্ষ্মীনারায়ণকে ঘরের মধ্যে ডাকে। তাকে অনেক বোঝানো হয় যে বাথরুমে কিছু একটা জিনিস আছে যেটা দেখে আপনি একদমই ভয় পাবেন না এবং আপনি জাস্ট দেখে বলবেন যে ওই যে জিনিসগুলো আছে সেইগুলোকে কি আপনি চেনেন। তো সেই লক্ষ্মীনারায়ণ রীতিমতন কাঁদতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে যে হয়তো তার ছেলেকে তারা বাথরুমের মধ্যে দেখেছে। তো সেই লক্ষ্মীনারায়ণ বাথরুমের মধ্যে যায়। বাথরুমের মধ্যে তাকে সেই ড্রামটা দেখানো হয় এবং সেই ড্রামের মধ্যে যে মাথাটা ছিল সেটা বার করে পুলিশ অলরেডি বাথরুমের মেঝেতে রেখেছে এবং সেই মুখটা বা সেই মাথাটা দেখে লক্ষ্মীনারায়ণ কিছুই বুঝতে পারছে না। সেই মাথাটার অবস্থা একদম খারাপ, মাথার পিছন পুরো গলে গেছে, সে যে চামড়াগুলো ছিল সেগুলো আর কিছু নেই। এইটা দেখে কোনোভাবেই কিছুই বোঝা যাচ্ছে না। তো লক্ষ্মীনারায়ণ বলে যে এটা আমার ছেলের মাথা নয়, এটা হতেই পারে না। এরপর পুলিশের সন্দেহ হয় যে ইনি হয়তো ঠিকঠাক করে চিনতে পারছেন না বা শকে উনি হয়তো মানতেই পারছেন না যে এটা তার ছেলের। তো সেই কারণে তার ছেলের যে ওয়াইফ আছে যার নাম হচ্ছে রানী, তাকে ডাকা হয়। সেই রানীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার হাজব্যান্ড ধীরেন্দ্রের কানে দুটো দুল ছিল। এবার সেই দুলটা দেখে হয়তো রানী চিনলেও চিনতে পারে। তো পুলিশ তাকে নিয়ে যায় এবং সেই মাথাটা দেখা মাত্রই রানী বলে যে হ্যাঁ, এটা আমার হাজব্যান্ডের মাথা। পুলিশ এবার টোটাল ঘরটা সার্চ করে এবং এই ঘরটা সার্চ করতেই তারা দেখতে পায় যে ধীরেন্দ্রের অনেক জিনিস আশেপাশে পড়ে আছে। ধীরেন্দ্রের জামা কাপড় যাতে রক্ত লেগেছিল সেটা ডাক্তার এক আলমারিতে তুলে রেখেছিল। সেইখান থেকে সমস্ত কিছু কালেক্ট করে তারা ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিয়ে এই ডাক্তারকে অ্যারেস্ট করে তারা তদন্ত শুরু করেছে। এবার ডাক্তারবাবু যার নাম হচ্ছে সুনীল, তিনি বলতে শুরু করেন যে আমি ঘুরতে গেছিলাম, আমি আজকেই বাড়িতে এসেছি। তো এইটা ধীরেন্দ্র বা অন্য যে কেউই হোক, আমি তাকে মারিনি, আমি তাকে টাচ পর্যন্ত করিনি এবং আমি যখন বাড়ি আসি তখন বাথরুমের এই অবস্থা দেখে আমি রীতিমতন শক হয়ে গেছিলাম। তো এই কারণে আমার উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। কিন্তু পুলিশ এই থিওরিতে বিশ্বাস না করে এই ডাক্তারবাবুকে থানায় নিয়ে যায়। এবার প্রত্যেকটা বডি পার্ট, যতগুলো টুকরো, মাথা, পা, হাত যা পাওয়া গেছিলো সমস্ত ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয় এবং ফরেন্সিকে গিয়ে সবথেকে বড় দেখার জিনিস এটাই যে এটা একটা মানুষের না অনেক মানুষের। কারণ কি, পুলিশ এতক্ষণে ভাবছে একটা শরীরের এত টুকরো হতেই পারে না, এটা শিওর শট, অর্গান ট্রাফিকিংয়ের কোনো একটা তো ম্যাটার আছে। এই ডাক্তারবাবু শিওর পেশেন্টদেরকে মেরে তাদের অর্গান বার করে বিক্রি করে দিত। তো সেই থিওরিতে পুলিশ বিশ্বাস করছে। ফরেন্সিক ডাক্তাররা খানিকক্ষণ চেক আপের পরেই একদম বলে দেয় যে এটা একটা মানুষেরই বডি। তো পুলিশ ভাবে যে অর্গান ট্রাফিকিংয়ের যে ব্যাপারটা ছিল সেটা নয়, তাহলে এই মানুষটাকে, এবং এই মানুষটার মৃত্যু হয়েছে 12 থেকে 14 ঘন্টা আগে এবং 12 থেকে 14 ঘন্টা ধরে এই অংশগুলো সমস্ত অ্যাসিডে ডোবানো ছিল এবং আর 10 থেকে 12 ঘন্টা গেলেই অ্যাসিডে এই পুরো বডিটা একদম গলে যেত, তার আর কোনো প্রমাণই পাওয়া যেত না। তো ডাক্তারবাবু যদি করে থাকে তাহলে এই জিনিসটা খুব সাবধানতার সাথে এবং খুব চাতুরতার সাথে করেছে। কিন্তু ডাক্তারবাবু নিজে বারবার বলছে যে আমি সেদিন বাড়িতে ছিলাম না, আমি ঘুরতে গেছিলাম। পুলিশ ডাক্তারবাবুর বাড়িতে আবার যায়, গিয়ে সমস্ত কিছু চেক করে, সমস্ত যে করাত, যে মেডিকেলের ছুরি, সমস্ত কিছু উদ্ধার করে তারা যখন পার্কিং লটে যায় সেখানে গ্যারেজের মধ্যে
একটা গাড়ি তারা দেখতে পায় এবং সেই গাড়িটা ছিল ডাক্তারবাবুর এবং এই গাড়িটাই ধীরেন্দ্র চালাতো। এবং সেই গাড়ির যে ডিকি ছিল সেই ডিকিটা যখনই ওপেন করে তখন তারা দেখে বড় বড় দুটো কার্টন আছে এবং সেই কার্টনের মধ্যে কিছু ভর্তি অ্যাসিডের বোতল আর কিছু খালি অ্যাসিডের বোতল আছে। অলরেডি পুলিশ দেখেছে যে বাথরুমের মধ্যে অ্যাসিডের যে ড্রাম আছে তাতে গলানো হয়েছিল শরীরটাকে। তো এইখানে এই অ্যাসিডগুলোই কি ব্যবহার করা হয়েছে, পুলিশকে এবার বার করতে হবে যে এই অ্যাসিডগুলো কোথা থেকে কেনা হয়েছে। পুলিশ ভাবে যে 1 সপ্তাহ আগে পর্যন্ত যারা এই সমস্ত হোশাঙ্গাবাদ এরিয়াতে অ্যাসিড কিনেছে তাদের সবাইকে খুঁজতে হবে। তো প্রথমে যত অ্যাসিডের দোকান আছে সেইখানে গিয়ে এক এক করে খুঁজতে থাকে এবং এই খুঁজতে খুঁজতে তারা প্রথমে একটা দোকান পায়। সেইখান থেকে যে কোয়ান্টিটির অ্যাসিড নিয়েছিল এই ডাক্তারবাবু সেটার পরিমাণ আর ওই গাড়ির ডিকিতে পাওয়া পরিমাণটা অনেকটা ফারাক ছিল। তখন পুলিশ জিজ্ঞাসা করে দোকানদারকে যে তোমার এখানে ডাক্তারবাবু এসে কতটা কোয়ান্টিটি কিনতে চেয়েছিল। তখন দোকানদার বলে যে ডাক্তারবাবু এসে অনেকটাই কিনতে চেয়েছিল কিন্তু আমার কাছে ততটা ছিল না, আমি অন্য এক দোকানে পাঠিয়ে দিই। তখন পুলিশ আরও বেশ কয়েকটা দোকান চেক করে শেষমেশ আর একটা দোকানে পৌঁছায় যেখান থেকে এই ডাক্তারবাবু আরও অনেকটা অ্যাসিড কিনেছিল এবং সেই অ্যাসিডগুলো সে গাড়ির ডিকিতে এনে রেখেছিল এবং এই কর্মকাণ্ড সে তার ড্রাইভারের সাথে করার পরেই এই অ্যাসিডগুলোর উপযুক্ত ব্যবহার সে করে। ডাক্তারবাবুকে থানায় বসিয়ে আবারও জিজ্ঞাসাবাদ শুরু হয়। এইবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং ডাক্তারবাবু একটা সময় গিয়ে আগের যে থিওরি ছিল যে সে বাইরে ঘুরতে গেছিল, সে বাড়িতে ছিল না, তাকে অন্য কেউ মেরে ওখানে রেখে দিয়েছে, সেই থিওরি থেকে সরে সে আর একটা থিওরি আনে এবং এই থিওরিতে সে বলে যে আমি বাইরে তো গেছিলামই, ধীরেন্দ্র আমার জন্য ক্যাশ জব করতো, আমি যেহেতু ডাক্তারি প্রফেশনে ছিলাম, আমার আলাদা একটা ল্যাবও ছিল, আমি আলাদা পেশেন্টও দেখতাম, তো সেখান থেকে প্রচুর ক্যাশ জেনারেট হতো। তো এই ক্যাশগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাক মানি হয়ে যেত, তার কোনো ট্যাক্স আমি দিতাম না। তো এই কারণে সেই টাকাগুলোকে ঠিকঠাক ম্যানেজ করার জন্য আমি অনেক ফ্রেন্ডের অ্যাকাউন্টে, অনেক বন্ধুর বাড়িতে রাখতাম। তো আমার বাড়িতে 20 লাখ টাকা ছিল এবং এই 20 লাখ টাকাটা এই ধীরেন্দ্রই কিন্তু আমাকে এনে দিয়েছিল। তো ধীরেন্দ্র জানতো যে আমার বাড়িতে সেই সময় 20 লাখ টাকা আছে আর আমি যেহেতু ঘুরতে গেছি সেই জিনিসটা জেনে সে হয়তো তার কিছু বন্ধুর সাথে আমার বাড়িতে ঢুকেছে, তারা লুটপাট করেছে। কিন্তু করার পর যখন তাদের মধ্যে টাকা নিয়ে ভাগ বটোয়ারা হচ্ছে সেই সময় তাদের মধ্যে ঝামেলা হয় আর কেউ হয়তো ধীরেন্দ্রকে তাদের মধ্যে মেরে দিয়েছে। তো আমাকেই না ধরে ধীরেন্দ্রর যত বন্ধু আছে তাদেরকে গিয়ে ধরুন, তারাই বলতে পারবে যে কেন তারা ধীরেন্দ্রকে মেরেছে, আমার পিছনে কেন পড়ে আছেন। আমি একটা রেপুটেটেড মানুষ, আমার অনেক উপর মহলেও কানেকশান আছে। কিন্তু পুলিশের কাছে যতগুলো থিওরি দিচ্ছে সে, তার একটা থিওরিতেও পুলিশ বিশ্বাস করছে না। পুলিশ একটা থিওরিতেই বিশ্বাস করছে যে এই ডাক্তার এই ধীরেন্দ্রকে মেরেছে, মেরে টুকরো টুকরো করে অ্যাসিডে ডুবিয়ে পুরোপুরি একদম একটা পারফেক্ট ক্রাইম করার প্ল্যান করেই ফেলেছিল। সে বেঁচেও যেত কিন্তু এই ধীরেন্দ্রের বাবা সে এসে সমস্ত কিছু ভণ্ডুল করে দেয়। কিন্তু এই ডাক্তারবাবুর সাথে তার ড্রাইভার ধীরেন্দ্রর এত ঝামেলা কেন, এত অসুবিধা কেন, তাদের মধ্যে এই সম্পর্কটা কেন গড়ে উঠলো, তার পিছনে তো কোনো একটা কারণ আছে। এর মাঝে ডাক্তারবাবুকে আরও জিজ্ঞাসাবাদ, আরও প্রেশার দিলে তখন ডাক্তারবাবু বলে যে হ্যাঁ, এই ধীরেন্দ্রকে আমিই মেরেছি, যদি দম থাকে তো প্রমাণ করে দেখাও কোর্টে। আর আপনারা জানেন নিশ্চয়ই যে পুলিশের সামনে কোনো এক ব্যক্তি গিয়ে যদি বলে যে আমি খুন করেছি, পুলিশ সেই জিনিসটা কোর্টে গিয়ে বলতে পারবে না। কোর্টে গিয়ে কিছু বলাই যায় না, কোর্টে গিয়ে প্রথমে প্রমাণ রাখতে হয় যে এই ব্যক্তি খুন করেছে এবং তার এগেনস্টে এই প্রমাণ আছে এবং যার ফলে প্রমাণিত হচ্ছে যে এই ব্যক্তি একটা খুনি এবং একে সাজা দিন। আর উল্টো দিকে লয়ার বলবে যে যে প্রমাণগুলো এনেছেন সেই প্রমাণগুলো পারফেক্ট না, সেগুলো ঠিকঠাক না, যে প্রত্যক্ষদর্শী আছে সেগুলো ঠিকঠাক না। পুলিশের সামনেই এই ডাক্তারবাবু বলে যে 4 ফেব্রুয়ারি সন্ধে নাগাদ এই ধীরেন্দ্র আমার বাড়িতে আসে। সে বলে তার দাঁতে খুব ব্যথা করছে, কারণে তাকে আমি আমার চেম্বারে নিয়ে যাই, তাকে মাড়ি অবশ করার জন্য একটা ইঞ্জেকশন দিই এবং এই ইঞ্জেকশন দেওয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে। অ্যাকচুয়ালি সেই ইঞ্জেকশনটা দাঁতের মাড়ি অবশ করার জন্য ছিলই না, সেটা ছিল একটা ঘুমের ওষুধের ইঞ্জেকশন, যার ফলে সে ঘুমিয়ে পড়ে। তারপর তাকে আমি বাথরুমে টেনে নিয়ে যাই, পিস করি, অ্যাসিডে ডোবাই, সমস্ত কিছু প্ল্যান একদম পারফেক্ট ছিল। সমস্ত কিছু শোনার পরেও পুলিশ কোনটা আগা আর কোনটা ডগা সেটা বুঝতেই পারছে না। পুলিশের এখন মেন ব্যাপার হচ্ছে যে ডাক্তারবাবু কেন এই কর্মটা ঘটালো সেইটা বার করা। ডাক্তারবাবুর কল ডিটেল রেকর্ডটা
চেক করতে থাকে এবং এই কল ডিটেল রেকর্ড চেক করতেই পুলিশের একদম চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এই ডাক্তারবাবু সে তো এই ড্রাইভারের যে ওয়াইফ আছে রানী, তার সাথে রাতের পর রাত কথা বলে। এই রানী রাতের পর রাত এই ডাক্তারবাবুর বাড়িতে কাটায়, তার মানে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। এবার রানী এই ডাক্তারবাবুর সাথে কানেকশান বানালো কী করে? তার মধ্যে কি এই ধীরেন্দ্রর কোনো যোগসাজশ আছে? ধীরেন্দ্রই কি তার ওয়াইফকে তার ডাক্তারবাবুর সাথে কোনোভাবে কোনো সম্পর্ক করতে বাধ্য করেছিল এবং সেইটা নিয়ে ব্ল্যাকমেলিং শুরু করেছিল? পুলিশের মাথায় অনেক থিওরি, কিন্তু তার কোনো সদুত্তর পুলিশের কাছে নেই। পুলিশ এবার রানীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রানী বলে যে ডাক্তারবাবুর ওয়াইফের একটা বুটিক ছিল এবং সেই বুটিকে আমি কাজ করতাম, সেই থেকেই ডাক্তারবাবুর সাথে আমার সম্পর্ক এবং সেই থেকেই ডাক্তারবাবুর গাড়িটা আমার হাজব্যান্ড ধীরেন্দ্র চালাতে শুরু করে। ডাক্তারবাবুর ওয়াইফ 1 বছর আগে মারা যায় এবং তারপর থেকেই পুরো বুটিকটাই আমি সামলাচ্ছিলাম এবং আমি না একটা সময় ভাবতে শুরু করি যে ধীরেন্দ্র গরিব, ওর কাছে পয়সা কড়ি নেই, ওর সাথে থাকতেও ভাল লাগে না, অত্যাচার করে। তো এই ডাক্তারবাবুর প্রচুর পয়সা আছে, তার ওয়াইফও নেই, তো আমি যদি তার ওয়াইফ হয়ে যেতে পারি তাহলে কেমন হবে? এবং সেই থেকে আমি আস্তে আস্তে এই ডাক্তারবাবুর সাথে সম্পর্ক বাড়াতে থাকি এবং সেই সময় সে যেহেতু একা ছিল আমাকে সে সহজেই মেনে নেয় এবং আমরা প্রেম শুরু করি। একাধিকবার তার বাড়িতেই আমরা শারীরিক সম্পর্ক করতাম এবং ধীরেন্দ্র যখন কোনো ক্যাশ জবের জন্য বাইরে যেত তখন ডাক্তারবাবুকে আমি আমার বাড়িতে ডেকে নিতাম। আমরা একসাথে খুবই ভালো কাটাচ্ছিলাম এবং একটা সময় প্ল্যান ছিল যে এই ধীরেন্দ্রকে ছেড়ে আমি ডাক্তারবাবুর সাথেই পার্মানেন্টলি থাকা শুরু করব। এটা পুলিশ যখন জানতে পারে তখন পুলিশ বুঝতে পারে যে আচ্ছা, তাহলে নিশ্চয়ই এই ডাক্তারবাবু সে তার অবৈধ সম্পর্ক বাঁচানোর জন্য এই ধীরেন্দ্রকে মেরেছে। কিন্তু পুলিশ তাদের মনে না আরও একটু সন্দেহ হতে থাকে। তারা ভাবে যে ধীরেন্দ্র সে তো এত বোকা হতে পারে না, তার ওয়াইফ এত খুল্লা এই ডাক্তারবাবুর সাথে এত ঘুরে বেড়াচ্ছে, এত একসাথে থাকাচ্ছে, কোথাও তো সন্দেহ হবে। এবং সেই থিওরিতে পুলিশ কোর্টে গিয়ে একটা থিওরি পরিবেশন করে এবং সেই থিওরি হিসাবে কল ডিটেল রেকর্ড আরও নানান প্রমাণ তারা রাখে। সেই থিওরিটা কী ছিল? যে এই ধীরেন্দ্র একটা সময় তার ওয়াইফের এই সমস্ত কিছু দেখে পুরোপুরি সন্দেহ করে বুঝতে পেরে যায় যে ডাক্তারবাবুর সাথে তার ওয়াইফের একটা অবৈধ সম্পর্ক আছে। এই রানীর ফোনে সে একটা মেমোরি কার্ড করে দেয় এবং ফোনের মধ্যে অটো কল রেকর্ডিং চালু করে দেয়, যার ফলে এই রানী ডাক্তারবাবুর সাথে যাই কথা বলতো, যখনই কথা বলতো, সেই সমস্ত কিছু রেকর্ড হয়ে যেত। সেটা ধীরেন্দ্র পরে শুনতো লুকিয়ে লুকিয়ে এবং সেইটা শুনেই সে সুনীল ডাক্তারের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। এবার আর 5টা পুরুষ মানুষ হলে সে কি করত? নিশ্চয়ই ওয়াইফের সাথে ঝামেলা করতো, ওয়াইফকে বোঝাতো বা ওয়াইফকে অনেকে আবার মেরেও ফেলে। কিন্তু এই দিকে না ধীরেন্দ্র প্রচণ্ড চালাক ছিল। সে মনে মনে ভাবে যে আমার ওয়াইফ সে তো আমাকে ভালোবাসে না বলেই টাকার লোভেই এই সুনীল ডাক্তারের কাছে চলে গেছে। তো আমার দরকার কি আমার ওয়াইফকে বুঝিয়ে? তার থেকে বেটার হবে যদি আমি এই সিচুয়েশনের একটা ফায়দা তুলি। এবং সেই ফায়দা তোলাটা কিসের? তারও টাকা লাগবে। সে ডাক্তারবাবুকে গিয়ে পুরো ব্যাপারটা বলে যে ডাক্তারবাবু, ওয়াইফ তো 1 বছর আগে মারা গেছে এবং তার মধ্যেই আপনি ফষ্টি নষ্টি শুরু করে দিয়েছেন, তাও আমার ওয়াইফের সাথে। যদি সমাজের বাদবাকি মানুষগুলো আপনার এই ভালো রূপের পিছনে এই কালো রূপটা জেনে যায় তাহলে আপনার অবস্থা কি হতে পারেন জানেন তো? তো তখন ডাক্তারবাবু না ভাবে যে ভাই এবার তো ধরা পড়ে গেছি। এইবার সে স্বীকার করে নেয়। ধীরেন্দ্রকে বলে যে ঠিক আছে, তোমার কত টাকা লাগবে বা কি কি হেল্প লাগবে আমাকে বলো, আমি হেল্প করে দিচ্ছি। এরপর কিস্তিতে এই ডক্টর এই ধীরেন্দ্রকে টাকা দেওয়া শুরু করে এবং সেই টাকা নিয়ে ধীরেন্দ্র বেশ ভালোই ছিল। এইদিকে ডাক্তারবাবু এই রানীকে পুরো ব্যাপারটা বলে দিয়েছে যে তোমার হাজব্যান্ড সমস্ত কিছু জেনে গেছে এবং জেনে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং টাকা নিচ্ছে। তার ওয়াইফও ডাইরেক্টলি তার হাজব্যান্ড ধীরেন্দ্রকে কনফ্রন্ট করতে পারছে না। মানে এখানে সবাই সমস্ত কিছু জানে কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। 2019-এর ফেব্রুয়ারিতে এই সমস্ত ঘটনা ঘটার পর এটা একটা নিয়ার অ্যাবাউট ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল, কিন্তু ডাক্তারবাবু বলে কথা তো তারও তো মাথা চলছে এবং সে কোর্টে গিয়ে যে গেমটা খেলবে সেটা পুলিশ কখনো আশাই করেনি। কোর্টে ট্রায়াল চলছে এবং সেই ট্রায়ালে ডাক্তারবাবুর এগেনস্টে পুলিশ যখন একের পর এক প্রমাণ রাখছে, কোর্ট যখন অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই ডাক্তারবাবুই আসল দোষী, তখন কোর্টে একজনের আগমন হয় এবং সেইটা হচ্ছে এই ধীরেন্দ্রর ওয়াইফ রানী।
বলে যে রাতে ধীরেন্দ্র মারা গেছে সেই রাতে ডাক্তারবাবু তার বাড়িতেই ছিল না, ডাক্তারবাবু আমার সাথে ছিল। সেই দিন হয়েছিল কি, ধীরেন্দ্র আমাকে বলে তার একটা কাজ আছে, তার 3-4 দিন লাগবে, সে কিছু বন্ধুদের সাথে যাচ্ছে, 2 দিন তার ফোনটা অফ থাকবে, সে যেন চিন্তা না করে, সে বেরিয়ে যায়। এবং এই ধীরেন্দ্র যখন বেরিয়ে যায় তারপরেই এই রানী ডাক্তারবাবুকে কল করে তার বাড়িতে ডাকে। সেই পুরো রাতটা ডাক্তারবাবু এই রানীর বিছানায় ছিল, এই জিনিসটা রানী একদম ভরা কোটে বলছে। তারপর ডাক্তারবাবু বলে যে আমি তার সাথে রাতটা কাটানোর পর একদম ভোর 6টার সময় ঘুরতে বেরিয়ে যাই। এখানে এসে রীতিমতন হতবাক হয়ে গেছে। এই থিওরিটা তারা একদমই আশা করেনি। তারা ধীরেন্দ্রর যে কল ডিটেল রেকর্ড আছে সেটাও আগে চেক করেছিল এবং সেইখানে আরও একটা প্রবলেম পুলিশের জন্য ওয়েট করছিল, যেটা পুলিশ কোর্টের সামনে আনছিলই না। তার কারণ সেটা একটা লুজ পয়েন্ট ছিল। সেটা কি ছিল? ধীরেন্দ্রর যে ফোন ছিল সেই ফোনটার লোকেশন সেই রাতে কোথায় ছিল? সেই রাতে ওই হোশাঙ্গাবাদ থেকে অনেকটা দূরে ভোপালে ছিল। পুলিশের কথা মতন বা পুলিশের থিওরিতে এখানে ব্যাপারটা এটাই ছিল যে ডাক্তারবাবু এই সমস্ত কর্মকাণ্ড করে তার কাছে যখন রানীর ফোন আসে, রানীর বাড়িতে গিয়ে সমস্ত কিছু বলে এবং তার সাথে সেই নাইটটা স্পেন্ড করে। সেই রাতেই একটা প্ল্যান হয়। সেই প্ল্যান মোতাবেক এই ডাক্তারবাবুর এক বন্ধু ধীরেন্দ্রের ফোনটাকে নিয়ে সোজা ভোপাল চলে যায়, যাতে কল ডিটেল রেকর্ডটা বা কল লোকেশনটা একদম অন্য দেখায়। এইদিকে ডাক্তারবাবু জানে যে সে যদি বাড়িতে যায় সে ফেসে যাবে। সে ওই কারণে সেই সকাল 6টার সময় ঘুরতে বেরিয়ে যায় এবং ঘুরতে বেরিয়ে সোজা ফেরত আসে দুপুরের পরে। ডাক্তারবাবুর উকিল বারবার একটা কথাই বলছিল যে এই ডাক্তারবাবুর বাড়িতে ঘটনাটা ঘটেছে বলেই ডাক্তারবাবু খুন করেছে, এটা কিন্তু প্রমাণ করা যায় না। তাদের পুরনো থিওরি ছিল যে এই ডাক্তারবাবুর কাছে অনেক টাকা থাকে, সেই টাকার উপর লোভ ছিল এই ধীরেন্দ্রর বন্ধুরা মিলে একটা লুট প্ল্যান করে এবং সেই লুট করতে গিয়ে তাদের মধ্যে টাকার ভাগ বাটোয়ারাতে প্রবলেম হয় এবং ধীরেন্দ্র জানতো সেই সময় বাড়িতে টাকা ছিল। কোর্টে ডাক্তারবাবুর উকিল 2জন সাক্ষীকে নিয়ে আসে। এই 2জন সাক্ষী ডাক্তারবাবুর বন্ধু ছিল। তারা বলে যে ডাক্তারবাবু আমাদের কাছ থেকেই 5 লাখ এবং 15 লাখ টাকা নিয়েছিল, মানে টোটাল 20 লাখ টাকা সেই সময় ডাক্তারবাবুর বাড়িতেই ছিল। এবং এই টাকাটা দেখে ধীরেন্দ্র ডাক্তারবাবুর কাছ থেকে 2 লাখ টাকা হেল্প চায়। তার টাকার কিছু দরকার ছিল, কিন্তু সেই হেল্পটা ডাক্তারবাবু সেই দিন করেনি এবং এই কারণেই ধীরেন্দ্র ভাবে যে যেহেতু ডাক্তারবাবু বাড়িতে নেই, সে কোথায় যাচ্ছে, রানীর কাছে যাচ্ছে, সেটা ধীরেন্দ্র জানতো। কিন্তু ধীরেন্দ্রর কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল টাকা এবং সেই টাকাটা নেওয়ার জন্যই তার 3-4 বন্ধুর সাথে ওই বাড়িতে ঢুকে টাকাটা লুট করে। কিন্তু লুটের পর ভাগ বাটোয়ারার সময় একটা প্রবলেম হয় এবং সেই প্রবলেমেই এই ধীরেন্দ্রর মৃত্যু হয়। পুলিশ এই জায়গাতে এসে একদম খিচুড়ি বানিয়ে ফেলেছিল পুরো কেসটার। পুলিশের কাছে সেইভাবে আর কোনো প্রমাণই ছিল না। কেস ফাইলটা আবার পড়তে থাকে এবং পড়তে পড়তে পুলিশের নজরে আসে যে ডাক্তারবাবুর একটা আলমারিতে এই ধীরেন্দ্রর রক্তমাখা জামা কাপড় ছিল। সেই জামা কাপড়টা দিয়ে কিছু কি করা যেতে পারে? কোনো ব্যক্তি যদি ডাকাতি করতে আসে বা চুরি করতে আসে, তার জামা কাপড় কেউ কেন আলমারিতে রাখবে? বা তাকে যদি ওখানে মেরেও দেওয়া হয়, তার যে জামা কাপড় আছে সেটা কেন আলমারিতে থাকবে? সেটা তো সে পড়েই থাকবে। আর যে বন্ধুরা ছিল তারা কে? পুলিশ খোঁজ পায়নি। আর যদি প্ল্যান থাকতোই তাহলে নর্মালভাবেই মারতে পারতো, অ্যাসিড কিনে ওইভাবে সমস্ত কিছু করে কোথাও না কোথাও একটা খটকা লাগছে। তো ডাক্তারবাবু কিন্তু তখনও জেলে বন্দি আছে। তো জেলে একদিন সে নখ কাটছে এবং নখ কাটলে নখের যে নোংরাটা হয় সেটা যখন পরিষ্কার করার কর্মীরা নিয়ে চলে যায়, সেইখান থেকে পুলিশ সেই নখের একটা টুকরো সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয়। এবং কিসের সাথে তারা ম্যাচ করছে? যে ধীরেন্দ্র আছে, ধীরেন্দ্রর যে জামা কাপড় ছিল তাতে যে রক্ত, চুল এইসব সমস্ত কিছু ছিল সেগুলোর সাথে টেস্ট করছে এবং সেটা টেস্ট করে পুলিশ জানতে পারে এই জামা কাপড় ছিল, সেই জামা কাপড়ে এই ধীরেন্দ্রর রক্ত, চুল ছাড়াও আরও কোনো এক ব্যক্তির রক্ত এবং চুল ছিল। সেইটা ডাক্তারবাবুর ওই নখের সাথে ম্যাচ করানোর সাথে সাথেই ম্যাচ হয়ে যায়। এইখানেই পুলিশ প্রমাণ করে যে ডাক্তারবাবু ওই রাতে ওই বাড়িতেই ছিল এবং যেটা করেছে সেটা ডাক্তারবাবুই করেছে। তো শেষমেশ 4 বছর কেস চলার পর লোয়ার কোর্ট থেকে 2023-এ ডক্টর সুনীলকে আজীবন কারাবাসের সাজা শোনানো হয়। এবং আপনারা বলবেন যে এই যে ধীরেন্দ্র আছে, তার যে ওয়াইফ রানী আছে, কি সাজা হলো? তার সাজার ব্যাপারে আমি কোথাও কোনো লেখা দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয়
তার সাজা হয়তো হয়নি, সে তো খুন করেনি। সে কি খুনের ব্যাপারটা জানতো? সেটা তো কোথাও রানী স্বীকার করেনি যে সে খুনের ব্যাপারে জানতো। সে তো বারবার ডাক্তারবাবুর তরফ নিয়েছে। তো আমার মনে হয় রানীর কোনো সাজা হয়নি এবং ডাক্তারবাবু আজীবন জেলে থাকবে। কিন্তু ডাক্তারবাবুর যেহেতু অলরেডি বয়স নিয়ার অ্যাবাউট 60 হয়ে গেছে, আমার মনে হয় কোনো একটা ফাঁক ফোকর থেকে যে 3-4 বছর পর বেরিয়ে এসে বিন্দাস একটা লাইফ এই রানীর সাথেই কাটাবে। এবং এটা হয়তো তাদের প্ল্যান বি ছিল। প্ল্যান এ ছিল ধীরেন্দ্রকে সরিয়ে দাও, ধরা পড়ে গেলে প্ল্যান বি অ্যাক্টিভেট হবে এবং সেই প্ল্যান বি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার দেখার যে পুলিশ কতদিন এই ডাক্তারবাবুকে জেলের মধ্যে রাখতে পারে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।